হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হোসেন। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু এখনও কোনো খোঁজ নেই। ইশার মা সাইমা রহমান ছটফট করছেন, বারবার ফোনে ডায়াল করছেন, কিন্তু লাইন কেটে যাচ্ছে। কোথায় গেল আমার মেয়েগুলো? এত দেরি করা তো কথা না। ইশার বাবা আদনান রহমান ঠোঁট চেপে ধরে বসে আছেন। তার ভিতরে ভয় কাজ করলেও তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন। সাইমা, দুশ্চিন্তা করো না, হয়তো পার্লারে বেশি সময় লাগছে। কিন্তু মায়ের মন মানতে তো চায় না, তার ভেতর ছটফট করছে। একবার ফোন ধরুক, আজ ওর খবর আছে। ঈশা ফোন ধরছে না কেন? এদিকে সাফার বাবা মার অবস্থা তেমনই। ফারজানা আহমেদ কাপা গলায় তার স্বামীর কামরুল আহমেদের দিকে তাকিয়ে বললেন, সাফা তো এমন নয়, ও সময় মতো ফোন করে, কোনো সমস্যা হলেও জানায়, এত দেরি করার কথা না। কামরুল আহমেদ অস্থির হয়ে পড়েন, তার মুঠোফোন থেকে একের পর এক কল দিতে লাগেন। আদ্রিয়ানের এখন ভয় হতে শুরু করে। সে আর এক মুহূর্ত দেরি করে না, বেরিয়ে যেতে নেয়। আবির আদ্রিয়ানকে সান্ত্বনা দিতে বলে, হতে পারে পার্লারে বেশি সময় নিচ্ছে, তুই চিন্তা করিস না, আমি যাচ্ছি পার্লারের দিকে। আদ্রিয়ান শান্ত গলায় বলে, আমিও যাচ্ছি, একসাথে বেরোবো। দুইজনে দ্রুত বের হয়ে গাড়ি স্টার্ট দিল। তারা যখন পার্লারের দিকে যাচ্ছিল, হঠাৎ রাস্তার মাঝখানে এত মানুষের ভিড় দেখে ওরা গাড়ি থামায়। তখনই দেখতে পায় পুরো রাস্তায় অস্বাভাবিক ব্লক হয়ে আছে, চারদিকে মানুষের জটলা। আদ্রিয়ানের ভেতরটা থুকপুক করে এক অজানা ভয়ে। আবির তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামে, তারপর সামনে থাকা মানুষদেরকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে এখানে? আদ্রিয়ানও দরজা ঠেলে বের হয়ে এলো। দুইজনই জটলা সরিয়ে সামনে এগিয়ে আসে। তখনই সামনে যা দেখলো তাতে তাদের শ্বাস বন্ধ হয়ে আসে। রাস্তার মাঝে রক্তের দাগে ভিজে থাকা এক নিথর দেহ। ড্রাইভার কাকু। আদ্রিয়ান চিৎকার করে ওঠে। আদ্রিয়ান দৌড়ে গেল, কিন্তু তখনই তার গলা শুকিয়ে যায় ওই অবস্থা দেখে। তার চোখ খোলা, কিন্তু সে চোখে আর কোনো প্রাণ নেই। আবির থমকে গেল, তার বোন কোথায়? সেও কি? না না, এটা হতে পারে না। আদ্রিয়ান ড্রাইভারের পকেট থেকে মোবাইল বের করে দেখে অনেকগুলো মিসড কল। তার গলা কাঁপছে। কোনো রকমের আবিরকে বলে, ভাই, ঈশা আর সাফা ওরা কোথায়? আবির চারদিকে তাকিয়ে দেখলো আশেপাশে অনেক মানুষ জড়ো হয়েছে। পুলিশ এসে ড্রাইভারের বডি নিয়ে যায়, কিন্তু তাদের কোথাও ঈশা বা সাফাকে পায় না। তার মাথার ভেতর একটা শূন্যতা তৈরি হলো। পুলিশকে সব জানানো হয়। নিখোঁজ দুই মেয়ে, ভেঙে পড়া পরিবার, খবরটা যেন আগুনের মতো চারদিকে ছড়িয়ে গেল। সাইমা রহমান কান্নায় ভেঙে পড়েন, আমার মেয়ে, আমার ইস্যু কোথায়? ফারজানা আহমেদ নিচে বসে আছে, তার মুখ ফ্যাকাশে। কি হলো এসব? আমার মেয়ে আজ কত খুশি ছিল বলে আহাজারি করতে লাগলেন। ও আল্লাহ, আমার মেয়ে এই সুখের দিন তুমি কি করলে বলে আহাজারি করতে থাকেন। আদনান রহমান ও কামরুল আহমেদ পুলিশের থেকে যোগাযোগ করতে লাগলেন, কিন্তু কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না। রুমটা আধো অন্ধকার। বিশাল একটা ডেস্ক, পাশে একটা দামি সিগারেটের প্যাকেট রাখা, এক পাশে একটা স্ফটিকের গ্লাসে হুইস্কি, আর পাশে একটা ছুরি রাখা আছে, যেন শখের বসে কেউ খেলার জন্য রেখেছে। বীর চেয়ারে বসে আছে, এক হাতে সিগারেট, অন্য হাতে একটা ছুরি ঘোরাচ্ছে আঙুলের ফাঁকে। তার চোখের সামনে কিছু কাগজপত্র ছড়ানো, কিন্তু সে কিছুতেই মনোযোগ দিতে পারছে না। তার মাথার ভেতর ধাক্কা দিচ্ছে একটা অদ্ভুত অনুভূতি। সে কি করছে? সে কি ঠিক করছে? তার কি এটা করা উচিত? এসব ভাবনাই চলছে। হঠাৎ দরজা ঠেলে ভেতরে ঢুকে নিকো। সে একটা সিগারেট ধরে টেবিলের কোণায় ঠেস দিয়ে দাঁড়ায়। তোমার কি প্ল্যান ভাই? এত ঝামেলা করার দরকার ছিল? নিউজ ছড়িয়ে পড়েছে চারদিকে। বীর চুপ। নিকো আরেকটু সামনে এগিয়ে বলে, মেয়ে দুটোকে চালান করে দিবে নাকি প্লেয়ারদের হাতে তুলে দিবে? কিন্তু প্রথমে আমার। নিকো কথাটা শেষ করতে পারেনি। বীরের চোখ ধীরে ধীরে উঠল। একটা ভয়ঙ্কর অগ্নিশিখা জ্বলছে সেখানে। সে সোজা হয়ে বসল, তার কণ্ঠ ধাতব ঠান্ডা বরফের মতো। আমি ওকে এনেছি, ও আমার কাছে থাকবে। নেক্সট টাইম ইফ ইউ টক অ্যাবাউট হার লাইক দিস, আই উইল রিপ ইউ টাং আউট অ্যান্ড ফিড ইট টু দ্য ডগস। নিকো চুপ হয়ে গেল। বীর আর কিছু না বলে ছুরিটা টেবিলে গেঁথে দেয়।
রাগ উঠে যায় তার নিকর কথায়। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। ডিয়েগো ভেতরে ঢুকে হাতে একটা ফাইল। সে ওটা ভিরের দিকে বাড়িয়ে দেয়। ভির ফাইলটা নিয়ে খুলে দেখে, তারপর একটা বাঁকা হাসি দেয়। সে জানে না সে কি করেছে। সে শুধু তার ইচ্ছার পিছনে ছুটছে, এবং সেটা কি ভালো নাকি ভয়ঙ্কর কিছু হতে চলেছে সেটা তার নিজেরও জানা নেই। উঠে দাঁড়ায় ভির। ঘরটা ছোট, ধূসর রঙের দেওয়াল, একটা মাত্র বাতি জ্বলছে, সেটাও টিমটিমে, যেন আলো না দিয়ে বরং পরিবেশটাকে আরও আতঙ্কজনক করে তুলেছে। ঘরের কোণে বসে আছে ইশায়া ও সাফা। ঈশা অনবরত কাঁদছে, পুরো শরীর কাঁপছে ভয়ে। সাফার চোখ লাল হয়ে গেছে, ক্লান্ত, বিধ্বস্ত, কিন্তু এখনও সে শক্ত করে বসে আছে। তার চোখের কোণে জমে থাকা অশ্রু আটকে রেখেছে, কারণ এখন কাদার সময় না। তার মাথায় বারবার ভেসে আসছে তার বাবা মা আর আদ্রিয়ানের মুখ। কি করছে আদ্রিয়ান এখন? নিশ্চয়ই পুরো শহর উল্টে ফেলেছে তাদের খুঁজতে, কিন্তু আদ্রিয়ান কি পারবে তাদের নাগাল পেতে? ভাবতে হাহাকার করে ওঠে সাফার বুক। কালকে রাতের কথা, আজকে দুপুরেও আদ্রিয়ানের সিক্ত স্পর্শ, তার ভালোবাসা। আজকে তাদের এত বড় একটা দিন, কি থেকে কি হয়ে গেল? ইস্যু, নিজেকে শক্ত কর, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে হবে আমাদের। হাল ছাড়বি না, সাফা জোর দেয় ইশায়াকে। সাফার কণ্ঠে দৃঢ়তা, কিন্তু ঈশা আরও বেশি কুঁকড়ে যায়। আমি পারবো না আপু, আমি চাই না এখানে থাকতে। আমি বাবা মার কাছে যাব, প্লিজ কিছু করো। সাফা তার হাত শক্ত করে ধরে, কাপা কণ্ঠে বলে, কিছু করতে হলে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। কাঁদলে কিছুই হবে না, ভয় পেলে ওরা জিতবে। কিন্তু ঈশার কান্না থামে না। ওর শরীর ঠান্ডা হয়ে আসছে, হাত পা অবশ লাগছে। ঠিক তখনই দরজাটা খুলল। একটা ধাতব ঠক ঠক শব্দ। ঘরের ভেতর কেমন জানি একটা নিস্তব্ধতা নেমে এলো। ঈশা আতকে উঠে সাফার দিকে সরে গেল, ঝাপটে ধরে সাফাকে। সাফা আগলে নেয় ঈশাকে দুই হাতে। ঈশার হৃদয় স্পন্দন দ্রুত চলছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সাফার বুকের ভেতরটাও থক করে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নেয়। তাকে দুর্বল হলে চলবে না, ঈশাকে বাঁচাতে হবে। আজকে তার জন্য ঈশা বিপদে পড়েছে। আলো এসে ঢুকলো ঘরের ভেতর, আর প্রথম যে ব্যক্তিটা ঢুকলো তার অন্ধকার মাথা দৃষ্টি এক মুহূর্তে সমস্ত পরিবেশ জমাট করে ফেলল। ভিড়, খোলা শার্টের বোতাম, শক্ত পেশিবহুল শরীর, অদ্ভুত নিস্তব্ধতা যার মুখ জোরে। সে ধীর পায়ে ভেতরে ঢুকলো, যেন সে পুরো জায়গাটার মালিক। তার পিছনে নিকো, ডিয়েগো আর কয়েকজন গার্ড ঢুকলো। কয়েকজন নারী দেহরক্ষীও ছিল সাথে। ভিড় একবারও পেছনে তাকালো না। সে ধীর পায়ে গিয়ে একটা চেয়ারে বসলো, হেলান দিয়ে দুপা ছড়িয়ে দিল সামনে। তার দুই হাতের আঙুল একটার উপর একটা চেপে ধরল, তারপর মুখ তুলে তাকালো ঈশার দিকে। সাফা নামের যে একজন মানুষ এখানে আছে সেদিকে ভিড়ের লক্ষ্য নেই। তার চোখে ভয়ঙ্কর কিছু খেলা করছিল। কেমন লাগছে এখানে? তার গলা গভীর, কণ্ঠে বরফের মতো ঠান্ডা এক বাজ। ঈশা কোনো উত্তর দিল না। ওর ঠোঁট কাঁপছে, পুরো শরীর জমে গেছে ভয়ে। তোমাদের সাথে ভালো ব্যবহার করা হয়নি, তাই না? বীর নিচু গলায় বলে। নিকো হেসে ওঠে। ভালো ব্যবহার? ওদের তো কপাল ভালো, এখনও শ্বাস নিতে পারছে। সাফার মুখ কঠিন হয়ে গেল। কেন আমাদের এনেছেন এখানে? বীরের ঠোঁটের কোণে বাঁকা হাসি টানল। কিছু কাজ আছে, আমি কিছু চাই, তোমরা সেটা দিয়ে দিলেই হবে। সে পেপারটা বের করলো, যেটা ডিয়েগো ওকে দিয়েছে। তারপর পেপারটা ঈশার দিকে ছড়ে দিল। সাইন করো। ঈশা নড়ে না। বীর শক্ত গলায় বলে, তোলো ওটা। ঈশা কাঁপা কাঁপা হাতে পেপারটা তুলল। এই পেপারে কি লেখা? বীর গাঢ় কণ্ঠে বলল, তোমার নতুন জীবন শুরু হওয়ার ঘোষণা। সাইন করো ফার্স্ট। ঈশা চুপ, যার মানে সে করবে না। বীর শক্ত গলায় বলে, না করলে সে বন্দুক বের করলো। সাফা চিৎকার করে বলে, ও কোনো কিছুর সাইন করবে না। সাফা ঈশার হাত থেকে কাগজটা কাটতে নিলে নিকো তখনই ওর চুল ধরে টেনে তুলল। তোমার অনেক কথা হয়ে গেছে প্রিন্সেস, এবার চুপ থাকো। সাফা ব্যথায় ছটফট করলো, কিন্তু সে তবুও চিৎকার করে বলে, ইস্যু, কিছুতেই সাইন করবি না। মরলে মরবো, কিন্তু এদের কাছে বিক্রি হব না।
বীর বিরক্ত হলো। তার চোখের রং আরও গাঢ় হয়ে গেল। তুমি বেশি কথা বলছো, আমার বেশি কথা পছন্দ না। সে বন্দুকের নল সাফার কপালে ঠেকালো। ঘরের ভেতর শীতল বাতাস বইল। সাইন না করলে? ঈশার ড্রাইভার কাকুর কথা মনে পড়ে যায়। যদি ড্রাইভার কাকুর মতো আপুকেও। না না। 1, ঈশার চোখ ফেটে কান্না আসছে। 2, সাইমা রহমানের মুখ ভেসে এলো ওর চোখের সামনে। ট্রিগার চেপে ধরে। 3, ঈশা দ্রুত বলে, আমি সাইন করব। চিৎকার করে বলে ঈশায়া। সবার দৃষ্টি ঘুরে গেল ঈশার দিকে। তার গা শিউরে উঠছে, হাত কাঁপছে, তবুও সে পেপারটা ধরল। তার চোখ দিয়ে পানি ঝরছে। হাত কাঁপতে কাঁপতে কলমটা তুলে নিল। গুড গার্ল। বীরের ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তে সাফা হাত ছাড়িয়ে নেয় বহু কষ্টে। ঈশার দিকে যেতে নিবে, নিকো আবারও ধরে ফেলে তাকে। ঈশা অপারগ, সে হারাতে পারবে না আপুকে। তার ভাইও পারবে না সাফা আপুকে ছাড়া বাঁচতে। তার একজনের জীবনের জন্য যদি 2টি জীবন বেঁচে যায় তাহলে সেই ভালো। সাইন করে দেয়। সে একবারও তাকায় না পেপারের দিকে। সাফার আদরে 2 হাত লক করায় এবার সে না পেরে নিকোর মুখের ওপর থুতু ছিটিয়ে দিয়ে বলে, ছাড় আমাকে জানোয়ার। ঘটনায় এক মুহূর্ত নীরবতা নেমে এলো। পরপরই নিকো ভয়ঙ্কর হয়ে উঠল। তার চোখ রক্ত লাল, চোয়াল শক্ত হয়ে গেল। পিচ, তোকে আজ শেষ করে ফেলবো বলে নিকোর সামনে এগিয়ে এসে সাফার চুলের মুঠি ধরে টেনে নিয়ে যায় বাইরে। সাফা ব্যথায় চিৎকার করে ওঠে। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। ছাড় আমাকে, জানোয়ারের বাচ্চা। ঈশা দৌড়ে আসতে নিলে বীরের ঈশার পেছনে থেকে 2জন দেহরক্ষী নারী চেপে ধরে। ঈশার পাগলের মতো চেঁচিয়ে ওঠে, আপু আপু প্লিজ ওকে ছেড়ে দাও প্লিজ। কিন্তু কেউ শুনল না। নিকো ভয়ানক হাসি দিয়ে বলে, আজ তোর সব তেজ আমি শেষ করব প্রিন্সেস। ভেবেছিলাম নিজের জন্য রাখবো, কিন্তু না, তোকে সবার জন্য উন্মুক্ত করে দেব। তাহলে তোর এই দেমাগ কমবে ব্লাডি বিচ। সাফার গা ঘিন ঘিন করে ওঠে নিকোর কথা শুনে। কিছুতেই সে এদের হাতে নিজেকে ছেড়ে দেবে না। সে ছটফট করে নিকোর হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু নিকো ওকে মেক্সিকান কিছু লোকের মাঝে ছিটকে ফেলে। চোখ দিয়ে কিছু ইশারা করতেই ওরা হামলে পড়ে সাফার উপর। সাফা ধস্তাধস্তি শুরু করে দেয়, এটা ওটা ছোড়াছুড়ি করে, কিন্তু এতগুলো লোকের সাথে ও পেরে উঠছে না। চারপাশে এক একটা হাত ওর গায়ে পড়ছে, পিশাচের মতো খামচে ধরছে। এক একটা থাপ্পড় এসে লাগছে ওর গালে। অনেকটা নোংরা হাত ও শরীর স্পর্শ করছে। নিকোর সামনে সোফায় বসে আরাম করে পা তুলে দৃশ্য উপভোগ করছে। অদ্ভুত প্রশান্তি অনুভব করছে সে। তার চোখে নির্মম আনন্দ, যেন কোনো শিকার উপভোগ করছে। সাফা যত ছুটোছুটি করছিল ততই তারা ওকে ছাপটে ধরছিল, মারছিল। সাফা বুঝলো সে পারবে না এদের সাথে, সে দুর্বল। নিজেকে অনেক অসহায় মনে হলো তার। সাফা এক মুহূর্তে স্থির হয়ে গেল। মান বাঁচাতে হলে জান দিতে হবে তাকে, আর কোনো উপায় নেই। এটাই শেষ রাস্তা এদের হাত থেকে বাঁচার জন্য। নিয়ে নিল এক কঠোর সিদ্ধান্ত। সে জানালার দিকে তাকালো। চোখের সামনে বাবার মুখ ভেসে উঠল, তারপর মায়ের কান্না ভেজা চোখ। শেষবারের মতো সে আদ্রিয়ানের কথা ভাবল, তারপর চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সাফাকে নরম হয়ে যেতে দেখে লোকগুলোর মুখে হাসি ফুটে উঠল। নিকোর মনে পৈশাচিক আনন্দ, সব তেজ শেষ। এই সাহস নিয়ে নিকোর সাথে লড়তে এসেছিলি। সাফা এবার নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। একটা লোক ওর হাত ধরতে আসছিল। সে আচমকা পেছনে লাফ দিল, তারপর দৌড়ে জানালার দিকে ছুটল। চারপাশে চিৎকার শোনা যাচ্ছিল। নিকো হতভম্ব হয়ে যায়। সে উঠে দাঁড়ালো। লোকগুলো ওকে ধরতে ছুটল, কিন্তু সাফা জানালা দিয়ে এক লাফ দিল। 1 সেকেন্ডও দেরি করেনি সে। যদি করতো তাহলে আবার ওদের হাতে ধরা পড়তো। 15 তলার নিচে পড়ে যাওয়ার আগে শেষবার সে একটা কথাই মনে করলো, ঠিক বলেছিলি খাদিজা, আমার অতিরিক্ত সাহসে একদিন আমার জন্য বিপদ ডেকে আনবে। তারপর চোখ বন্ধ করে ফেললো। আমাকে ক্ষমা করিস ইসু, আমি তোমাকে খুব ভালোবাসি আদ্রিয়ান।
সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।